যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে রয়েছেন, সবাই সেখানে বসে এবং দাঁড়িয়ে থাকবেন। ভাই সাহেব, এবার বক্তব্য রাখবেন আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব, বারবার কারারুদ্ধ নেতা, যিনি বর্তমান গণতান্ত্রিক আন্দোলনকে সিপাহ সালাদ প্রিয় মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দূরে 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 হাত পা ছুঁড়ি তো আমি এভাবে বক্তৃতা করি তো দূরে দূরে থাকো, দূরে দূরে থাকো, একটু দূরে দূরে প্লিজ প্লিজ প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন ভাই? ভালো আছেন তো? আমরা রংপুরের ডিভিশনের ছাওয়াল, আমরা ভালো থাকিব। শত অত্যাচার, নির্যাতন, নিপীড়নকে জয় করে আমরা রংপুরের বাহে ভালো থাকবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশ, যার দিকে সমগ্র বাংলাদেশ আজকে তাকিয়ে আছে, শুধু বাংলাদেশ নয়, আজকে আপনাদের এই সমাবেশের দিকে সারা বিশ্বের অনেকগুলো আন্তর্জাতিক মিডিয়া, আল জাজিরা, বিবিসি, তারা এখানে উপস্থিত হয়েছে। বন্ধুগণ, আপনাদের রংপুরের সমাবেশকে এতটা গুরুত্ব তারা দিয়েছে কেন? তারা দিয়েছে এই কারণে যে আপনারা 3 দিন ধরে অমানবিক পরিশ্রম করে, অমানবিক অবস্থায় থেকে, গুদাম ঘরের মধ্যে যেখানে আলো বাতাস নেই, বারান্দায় থেকে, যেখানে ফুটপাথের মধ্যে থেকে, সেই রৌমারি থেকে নৌকায় এসে আপনার এই রংপুরে আসা, আমার ঠাকুরগাঁ থেকে সাইকেলে করে এসেছে রংপুরে। বন্ধুগণ, পঞ্চগড় থেকে এসেছে, লালমনিরহাট থেকে এসেছে, গাইবান্ধা থেকে এসেছে, নীলফামারী থেকে এসেছে, সৈয়দপুর থেকে এসেছে, এই কষ্ট করে করে। বন্ধুগণ, সেই জন্যে আমাদের সাংবাদিক ভাইরা, আন্তর্জাতিক মিডিয়া, তারা সবাই এই রংপুরের দিকে তাকিয়ে আছে। কেন? সরকার নাকি ভয় পায় না বিরোধী দলকে, সরকার নাকি জনগণকে ভয় পায় না। ভয় যদি না পাবা তাহলে 2 দিন আগে গাড়ি বন্ধ করো কেন? তাহলে খুলনাতে গাড়ি বন্ধ করো, ট্রলার উল্টায় দাও, মানুষকে চাপাতি দিয়ে রামদা দিয়ে মারো কেন? তাহলে কেন ভোলায় আমার স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে গুলি করে মারো? তাহলে কেন ছাত্র দলের নেতা নূরে আলমকে গুলি করে মারো? কেন নারায়ণগঞ্জে আমার সেই যুবক ভাই শাওনকে গুলি করে হত্যা করো? কেন মুন্সিগঞ্জের সেই শাওন, যারা 8 মাসের বাচ্চা, তার মায়ের বুকের মধ্যে এখনো তাকিয়ে থাকে, সেই শাওনকে কেন গুলি করে মারো? কেন আজকে এইখানে আপনাদের এই সভা থেকে আমাদের এক ভাই, যিনি সমাবেশে এসেছিলেন প্রতিবাদ জানাতে যে এই হাসিনা সরকারকে তারা চায় না, সেই ভাই আজকে এখানে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন কিছুক্ষণ আগে। আমরা তার মাগফিরাত কামনা করি, আল্লাহর তাআলার কাছে এই দোয়া চাই, আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন। প্রিয় বন্ধুগণ, আমি এখন সভাপতিকে সম্বোধন করতে চাই। এই সম্বোধন করতে চাই আপনাদের এই রংপুরের যে জেলাগুলো আছে, সব জেলাগুলো আপনার নেতা কর্মীরা, রংপুরের নেতা কর্মীরা, আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে একটা অসাধ্য সাধন করেছেন, সেই জন্য আপনাদেরকে আমি সেলুট জানাই। বন্ধু, সেলুট জানাই। একটু থামিবা হবে, একটু থামিবা হবে, কথা শুনিবা হবে। কথা শুনিবেন? তাহলে দয়া করে ভাই একটু চুপ করেন। আমাদের মাঝে আজকে আমাদের সঙ্গে এসেছেন কারা? আমাদের এই দেশের প্রথিত যশা 3 জন
স্থায়ী কমিটির সদস্য, একজন সাবেক মন্ত্রী ছিলেন, চট্টলার বীর সেনানী আমির খসরু মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য। আরেকজন এসেছেন আমাদেরই প্রতিবেশী, অনেকবার তিনি রংপুর এসেছেন, আমাদের এই উত্তরাঞ্চলের আরেকজন কৃতি সন্তান, আমাদের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ আমাদের সঙ্গে এসেছেন। সেই দক্ষিণাঞ্চলের ম্যাডামের সব সময় যিনি সহকর্মী ছিলেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য সেলিনা আপা আপনাদের এখানে উপস্থিত আছেন। আপনাদেরকে যিনি এইখানে সমন্বয় করেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, বিশেষ করে আমরা যারা অসুস্থ মানুষ, বারবার চিকিৎসার জন্য হাসপাতালে যাই, ডাক্তার খুঁজি, তাদের প্রিয় মানুষ ডাক্তার জাহিদ উপস্থিত আছেন। আমরা তো কয়জন মাত্র এমপি দিয়েছে আমাদেরকে, না? কয়জন দিয়েছে জানেন? 7 জন। তার মধ্যে 2টা আপনাদের এখানে আছে। একজন হচ্ছে যে হারুন সাহেব, যার কথা আপনারা পার্লামেন্টে শোনে খুব উত্তেজিত হন, তাই না? আরেকজন হচ্ছে আমার জেলার, যিনি খুব নিরীহ মানুষ কিন্তু খুব কাজের মানুষ, জাহিদুর রহমান। আজকে আমাদের সঙ্গে আছেন আপনাদের সকলের প্রিয় রংপুরের, আমি যাকে বলি যে সেকে জাদুকর, সংগঠনের জাদুকর, আমাদের আসাদুল হাবিব দুলু ভাই, সাবু ভাই, আমাদের নেতারা সবাই আছে, নাম বললে অনেক সময় লাগবে, বলবো না। এরা সবাই মিলে, আপনারা মিলে এই যে অক্লান্ত পরিশ্রম করে, অমানব পরিশ্রম করে আজকে এই সমাবেশটাকে একটা সত্যিকার অর্থেই একটা বিদ্রোহের সমাবেশে পরিণত করেছেন। সেই জন্য আমাদেরকে আবার ফেরত বন্ধুগণ, কেন এই সমাবেশ এরে ভাই, একটু এই সমাবেশের কারণ একটাই, একটা মানুষ, একটা দল গত 15 বছর ধরে আমাদেরকে দমন করতে, নির্যাতন করতে, আমাদের অত্যাচার চালিয়ে, নির্যাতন চালিয়ে আমাদের সর্বনাশ করে দিয়েছে এবং আমাদের সমস্ত দেশটাকে তারা কুড়ে খেয়েছে। আবার বলে কি, আমি কি চিবিয়ে খাই? আর চিবিয়ে তো অর্থনীতিটাকেই খেয়ে ফেলেছেন। এখন বাংলাদেশকে খাওয়ার তার পায়তারা করছেন। বন্ধুগণ, আজকে এই সমাবেশটার লক্ষ্য হচ্ছে একটাই, হাসিনা কবে যাবে, এই সরকার কবে যাবে, লক্ষ্য এক, দাবি এক, এই সরকারের পদত্যাগ। বন্ধুগণ, একটাই লক্ষ্য, কারণ আমরা খুব 15 বছরে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমরা দেখলাম যে এই আওয়ামী লীগ সরকার এই 15 বছরে আমাদের যত অর্জন ছিল, যত স্বপ্ন ছিল, সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে, নষ্ট করে দিয়েছিল। কোন দিকে তাকাবেন, যেদিকে চান, যেদিকে দেখেন, খালি চুরি আর চুরি, ঠিক না? আমার এখানে আমাদের বয়স্ক ভাইরা আছেন, গ্রামে আপনার ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা দেয় না? বয়স্ক ভাতা দেয় তো, বিধবাদেরকে বিধবা ভাতা দেয়, মহিলাদের দুস্থ মহিলাদের দুস্থ মহিলা ভাতা দেয়, তাই না? ওইখানেও টাকা নেয়, ওটারও ভাগ নেয়। কি ভুল বলতেছে? আমাদের সমস্ত প্লিজ, আমাদের প্রতিটি ক্ষেত্রে রাস্তা তৈরি করবে, ওখানে চুরি করে, ব্রিজ তৈরি করবে, ওখানে চুরি করে, আমরা কালভার্ট তৈরি করবে, সেখানে চুরি করে, এমনকি ওই যে গরিব মানুষের জন্য ঘরগুলো তৈরি দিয়ে আপনার যে কি করছে ওটা, আশ্রয়ণ প্রকল্প করছে না, একটা করে ঘর দেয়, ওখানেও চুরি করে। এই যে সর্বমুখ সব খেয়ে ফেলছে, আর কিছু বাকি রাখে না। আমি যখন আপনার এই যুবক স্বাধীনতার পরে, তখন আপনার আমাদের একজন বিখ্যাত নাট্যকার ছিলেন, নাট্যকারের নাম ছিল মুনতাসির মামুন। তিনি একটা নাটক লিখেছিলেন, নাটকের নাম ছিল মুনতাসির ফ্যান্টাসি। নাটকের কি ছিল জানেন? ওর শুধু খিদা পায়, ভোগ লাগে, হে ভোগ,
আমার দেশি গায়ে হয়, তাই না? ভোগ লাগে, ওর খালি ভোগ লাগে। তো ভোগ লাগছে, আপনার সামনে খাওয়া দাওয়া যা ছিল বাড়িতে সব খেয়ে ফেলেছে। এরপর কাগজপত্র দলিল দস্তাবেজ সব খেয়ে ফেলেছে। এরপর টেবিল চেয়ার সব খেয়ে ফেলেছে। আমাদের এই সরকার আজকে সর্বভূম সরকারে পরিণত হয়েছে। ওই মুনতাসির ফ্যান্টাসি সব খায় ফেলেছে, আমার সব খায় ফেলেছে। বন্ধুগণ, আজকে এই সরকার, আমাদের রাজনৈতিক নেতা, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র নিরতন্ত্র প্রহরী, যিনি তার জীবনের মিথ্যা মামলার সাজা দিয়ে তাকে আটক করে রেখেছে। অসুস্থ, তাকে চিকিৎসার সুযোগ দেয় না। তার পরিবার বারবার তাকে বলছে যে চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো দরকার। চিকিৎসকরা বলেছেন, তিনি শোনেন না। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে, তাকে নির্যাতন করে, যখন তিনি অসুস্থ পড়েছিলেন, তিনি বিদেশে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তাকে দেশে ফিরতে দেওয়া হয় না, তার অসংখ্য মামলা দিয়েছে। বন্ধুগণ, আপনাদের এখানে অনেকেই আছে, প্রায় অনেকেই আছেন যাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, 35 লক্ষের উপরে বেশি মামলা আমাদের বিরুদ্ধে। বন্ধুগণ, আমাদের 600-এর বেশি মানুষকে গুম করে দিয়েছে। আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম থেকে শুরু করে প্রায় 600 নেতা কর্মীকে গুম করেছে। ওই নীলফামারীর আমাদের যারা এখানে আছেন, ছিলেন ওই সময়ে 15 আন্দোলনের সময়, 14 আন্দোলনের সময়, তাদেরকে গুম করেছে, তারা আর ফিরে আসেনি। বন্ধুগণ, আমরা রংপুরের 2 জনকে গুম করেছে, তারা ফিরে আসেনি। বন্ধুগণ, এইভাবে 600 নেতা কর্মীকে তারা গুম করে দিয়েছে, সহস্রাধিক মানুষকে হত্যা করেছে। আজকে এই সরকার শুধু গুম করেনি, মিথ্যা মামলা দিয়ে তারা নির্যাতন করেছে, গ্রেফতার করেছে। আমাদের আলেম উলামারা, যারা আমাদের শ্রদ্ধেয় মানুষ, যারা আমাদেরকে সঠিক পথ দেখান এই ধর্মের মধ্য দিয়ে, সেই আলেম উলামাদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এখন পর্যন্ত ছাড়ানো, ঠিক না? এদেরকে কি আর রাখা যায়? এদেরকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায়? যারা দেশকে ধ্বংস করে, যারা আমার মানুষকে ধ্বংস করে, যারা আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য এই বাংলাদেশকে ধ্বংস করে দেয়, তাদেরকে কি আর আমরা ক্ষমতায় রাখতে পারি? বন্ধুগণ, আজকে একটা কঠিন সময়, দুঃসময়। আমরা কোথায় যাব? যে দেশের প্রধান এখন সরকারের, যদিও সে নির্বাচিত সরকার নয়, ক্ষমতা দখল করে আছে জোর করে, উনি যখন বলেন যে দুর্ভিক্ষ হবে, তোর মানুষ কোথায় যাবে? দুর্ভিক্ষ কেন হচ্ছে? দুর্ভিক্ষ যদি হয়, তার জন্য সমস্ত দায় দায়িত্ব হবে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার। আমরা ভুলে যাইনি, রংপুরের বয়স্ক মানুষেরা এখানে আছেন। 1974 সালে তার বাবার আমলেও একটা দুর্ভিক্ষ হয়েছিল এই রংপুর স্টেশনে। তখন না খেতে পেয়ে মানুষরা পড়ে থাকতো, বন্ধুগণ, মারা যেত। আপনাদের রংপুরের ওই চিলমারির বাসন্তী সেদিন তার লজ্জা নিবারণ করার জন্য একটুকু কাপড় পায়নি। এটা সত্য নয়? এটাই আবার তারা সেই স্বপ্ন দেখতে চায়। তারা এতদিন ধরে কি করলেন? এই যে বললেন বাংলাদেশ মধ্য আয়ের দেশ হয়ে গেছে, বাংলাদেশ থেকে এখন বড়লোক হয়ে গেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা এইসব হয়ে গেছে বাংলাদেশ। তাহলে এখনো এই দেশে 42% মানুষ দারিদ্র্য সীমার নিচে কেন? গত পরশু একটা পত্রিকায় উঠেছে যে এই দেশে 30% মানুষ তারা খাদ্য সংকটে আছে, ঠিক মতো খাওয়া পায় না। পাবে কোত্থেকে? 10 টাকা কেজি চাল খাবে বলেছিল, তাই না? 10 টাকা কেজি চাল খান এখন কত? 90 টাকা। ডালের দাম কত? ডিম কত? ডিম 135 টাকা, 40 টাকা, তাই না? চিনির দাম 130 টাকা। সাধারণ মানুষ কোথায় যাবে? এই যে আমার মা বোনেরা এখানে আছেন, শাক সবজি কেনেন, বাজারে যান না? কিনতে পারেন? পারেন না। আগে যেটা একটু ধরেন ভালো মন্দ খেতেন, সেটাও শেষ। তাহলে কি থেকে খেয়ে থাকবে মানুষ? ওই যে বলছেন যে এখন ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন, অল্প খান,
অল্প ফ্যান চালালে ফ্যান চালান না, দিনের বেলা বিদ্যুৎ দিব না। আপনারা তো চিতল মাছ খাচ্ছেন, আমরা দেখতেছি চিতল মাছ খাচ্ছেন, আমরা দেখতেছি আপনারা ঘন ঘন বিদেশ যাচ্ছেন, আমরা দেখতেছি আপনারা সেই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে বসে বিদ্যুৎ চালিয়ে আপনারা আরাম আয়েশ করছেন, আর আমার সাধারণ মানুষ তারা বিদ্যুৎ পাচ্ছে না। যারা কৃষিকাজ করেন সেচের পানি পান, সেচের পানি পান, বিদ্যুৎ থাকে থাকে না। এই হচ্ছে অনেক মুখে কথা বলবে, অনেক বাগাড়ম্বর করবে, অনেক এমন ভাবে কথা বলবে যেন আর করো তাদেরটাই সত্য আর সম্পূর্ণ মিথ্যা। এখন আমার আরেকটা নতুন দোয়া তুলছে, খেয়াল করছেন দোয়াটা কি বলছে? জঙ্গিবাদ নাকি আবার বাংলাদেশে শুরু হচ্ছে, খেয়াল করছেন? এটা কি আরেক চক্রান্ত? আজকেই বলছে যারা অগ্নি সন্ত্রাস করেছে, জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাদের রেহাই দেওয়া হবে না। আর ওই অস্ত্র আপনাদের ভোতা হয়ে গেছে, ওই অস্ত্র আর চলবে না। আপনাদের আসল চেহারা জেনে গেছে সবাই, পৃথিবীর মানুষ জেনে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা তারা তাদের রিপোর্টে লিখেছে যে এই সরকার যা বলে মিথ্যা কথা বলে। এই সরকার যে রিপোর্ট দেয় মানবাধিকারের সম্পর্কে সেটা মিথ্যা। এখানে মানুষের মানবাধিকার নাই, এখানে মানুষ গুম হয়ে যাচ্ছে, কথা বলতে দেয় না, নির্বাচনের আগে সভা করতে দেয় না, নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে দেয় না, আর কোথায় কোথায় রামদা, লাঠিয়া, হকি স্টিক আর বন্দুক পিস্তল নিয়ে আসে, ঠিক না? এটা আর চলতে দেবে না এই দেশের মানুষ। এই দেশের মানুষ এখন রুখে দেবে। ওই বন্দুক, পিস্তল, ওই লাঠি, ওই রিভলভার আর ওই হকি স্টিক সব ভেঙে চুরমার করে দেবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না, আপনারা 3 দিন ধরে কষ্ট করছেন। আমি নিজে গিয়ে দেখেছি একজনের সেই গোডাউনের মধ্যে আলো নেই, বাতাস নেই। এই বাবা কি সমস্যা? ছাবেন না আপনি। তারা সেই আলো নেই, বাতাস নেই, তার মধ্যে তারা ওখানে বসেছে, ওখানে লঙ্গরখানা করেছে, অর্থাৎ আপনার ডেকচি দিয়ে চাল চিরা নিয়ে সেখানে চিরা ভাত আর ডালকে তারা রাত কাটিয়েছে। বন্ধুগণ, এই হচ্ছে এই বাংলাদেশের মানুষ, এই হচ্ছে এই রংপুর বিভাগের মানুষ। এরা সব জেগে উঠবে এবং জেগে উঠে অবশ্যই এই ভয়াবহ এক নায়ক হাসিনা সরকারের পতন ঘটাবে। বন্ধুগণ, আপনাদের এই রংপুরের মাটি অনেক ঐতিহ্যবাহী মাটি, অনেক সংগ্রামী মানুষ আপনাদের। আপনারা ভুলে গেছেন, নিজেরা হয়তো ভুলে যেতে। Henny is looking for the perfect domain name deal. That's why she needs Namecheap. There are hundreds of domain extensions available, spanning all types of interests and industries, all at great prices. With 2 months of free private email, free privacy protection for life, and 24/7 expert customer support. It's why we're trusted to manage over 10 million domains worldwide. Namecheap. Make more online. আপনারা কি ভুলে গেছেন সেই হাফিজ ভাইয়ের কথা আছে পুরের, যিনি এই বিএনপি করতে করতে তার জীবনের অবসান হয়েছে? আপনারা কি ভুলে গেছেন শেষপুরের সেই আমজাদ ভাইয়ের কথা, ভজের কথা, যে তার শেষ সময় পর্যন্ত লড়াই করছেন? আপনারা কি ভুলে গেছেন দিনাজপুরের খুরশিদ জান হকের কথা, যার তার শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের শেষটুকু পর্যন্ত তারা এই বিএনপির জন্য, দেশের জন্য, মানুষের জন্য কথা বলেছে? বন্ধুগণ, আপনাদের এই রংপুর বিভাগের মেয়ে কিন্তু হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দিনাজপুরের শহরে তার জন্ম এবং দিনাজপুরে তিনি বেড়ে উঠেছেন। আপনাদের পাশেই আপনার বগুড়াতে কিন্তু জিয়াউর রহমান সাহেবের বাড়ি, তার জন্ম। আমাদের তারেক রহমান সাহেব এইখানে তার পিতৃমহের বাড়ি, সেটা তিনি মনে রাখেন সবসময়। আমরা সেই উত্তরাধিকারী, যারা আমরা সংগ্রামের অধিকারী, সংগ্রামের উত্তরাধিকারী, যারা আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, আমরা সব সময় এখানে সত্যের পথে, ন্যায়ের পথে থেকেছি। বন্ধুগণ, আমার এখনো মনে আছে 1971 সালে সেই রৌমারির কথা, যে রৌমারি স্বাধীন করেছিল আমাদের দামাল মুক্তিযোদ্ধারা।
এবং সেখানে শহীদ হয়েছিল আশফাকুস সামাদ, তার ছোট ভাই উলফত সামাদ এখন আমাদের মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট। আমাদের এখানে যারা আছেন সবাই মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধ করেছিলাম কেন? এই হাসিনার এই বাংলাদেশ দেখার জন্য কি? না বন্ধুগণ, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো সেই জন্য। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম মানুষের অধিকার এখানে রক্ষা করতে পারবো সেই জন্য। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যে ভোট দিয়ে আমি আমার প্রতিনিধি নির্বাচিত করতে পারবো প্রতি 5 বছর অন্তর অন্তর, তাই না? পারি, ভোট দিতে পারি। ভোট দিবা পাইছিলেন কতবার? আগের রাতেই ভোট হয়ে গেছিল, তাই না? আর তার আগে 14 সালের নির্বাচনে 174 জনকে ঘোষণা করে দিল, বিনা নির্বাচনে ঘোষণা হয়ে গেছে, তাই না বন্ধুগণ? আমরা সেই নির্বাচন বাংলাদেশে হতে দেব না। নির্বাচন দেব, আমরা নির্বাচন করব। আমরা সোজা কথা, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বন্ধু। সাফ কথা, সাফ কথা। আমরা একটাই দাবি, এবং সেই দাবি হচ্ছে সরকারের পদত্যাগ। আমাদের দাবি যে সংসদকে বিলুপ্ত করতে হবে। হারুন সাহেব তৈরি আছেন, যে কোনো সময় পার্টি থেকে নির্দেশ দিলেই তিনি পদত্যাগ করবেন বন্ধু। রুমিন রেডি আছে, পদত্যাগ করবে। জাহিদুর রেডি আছে, পার্টি নির্দেশ দিলেই তারা পদত্যাগ করবে বন্ধুগণ। সেই সংসদকে বিলুপ্ত করে এই সরকারকে পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাকে দায়িত্ব দিতে হবে। তারা নতুন একটা নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচন হবে। আর সেই নির্বাচনের মধ্য দিয়ে, সকলের গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে এই দেশের মানুষ তাদের মনোনীত একটা পার্লামেন্ট তৈরি করবে। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ঘোষণা দিয়েছেন যে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলনের পরে সরকারকে পরাজিত করে যে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে, সেই সরকার হবে একটা জাতীয় সরকার। অর্থাৎ যারা আন্দোলন করেছে তাদের সকলকে জাতীয় সরকার হবে। এবং সেই সরকার বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা তৈরি করেছে, অর্থনৈতিক অবস্থা সৃষ্টি করেছে, রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, তাকে আবার ঠিক করার জন্য, মেরামত করার জন্য জাতীয় সরকার কাজ করবে বন্ধুগণ। এই সরকার সব শেষ করে দিয়েছে, সেটাকে নতুন করে তৈরি করতে হবে। এই যে আমাদের ভাইরা, ইয়াং ছেলে আছে 70-80 জন, 90 জন, কোনো ভবিষ্যৎ নাই। চাকরি পাওয়া যায়? ব্যবসা পাওয়া যায়? বলছিল না ঘরে ঘরে চাকরি দিবে, বলছিল কিনা? দিয়েছে? দেয়, আওয়ামী লীগের হলে দেয়। আর 20 লক্ষ টাকা ঘুষ দিলে হয়, ঠিক না? ঘুষ ছাড়া কোনো কাম হবার না ভাই। তাই ভাই এই ঘুষখোর, এই চোর, ভোট চোর, বলেছেন ও ভোট চোর, কিন্তু সবই চুরি করে। সুতরাং তাকে আর মানুষ দেখতে চায়। আমরা আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ, যেটা জিয়াউর রহমান সাহেব আমাদের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক দেখেছিলেন, যে পতাকাকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, যে পতাকা তারেক রহমান সাহেব ধরেছেন, সেই পতাকাকে উড্ডীন করে বাংলাদেশের মানুষ আরেকবার বাংলাদেশকে স্বাধীন করবে বন্ধুগণ। শেষ করতে চাই বন্ধুগণ, আমরা অনেক দূর যাবেন, অনেক পথ শেষ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান সাহেবের সেই ঘোষণার মধ্যে দিয়ে ফয়সালা হবে কোন পথে? ফয়সালা হবে কোন পথে? আরেকটা কথা বলেছেন তিনি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ। কোন বাংলাদেশ? যে বাংলাদেশের স্বপ্ন আমি 1971 সালে লিখেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন এখন আমার এই তরুণরা দেখে, যে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, সেই বাংলাদেশ দেখতে চাই বন্ধুগণ, তাই না? আমি আবারও আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের রংপুর বিভাগের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, সৈয়দপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলা এবং মহানগর থেকে যে মানুষেরা এসেছেন কষ্ট করে, পরিশ্রম করে, অমানবিক অবস্থায়, তাদেরকে আমার সেলুট, অভিবাদন
এবং আপনাদের সমস্ত আমি আমার দেশের প্রেমিক এবং খালেদা জিয়ার পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মারক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।